জ্যোতিরিন্দ্র নন্দীর ছোট গল্প সমুদ্র। সেই রাত্রে আমি ঘুমোতে পারিনি, বা বলা যায় আমি ঘুমোতে চাইনি। যেন 2-3 বার আমার চোখের পাতা জড়িয়ে এসেছিল। জোর করে চোখ খুলে রেখেছি, তাতে ফল হয়েছে, আর ঘুম আসেনি। জেগে থেকে রাত্রির ভয়ঙ্কর শব্দ শুনেছি, অন্ধকারের গর্জন। যেন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে একটা মেঘ দূরে কোথাও মাটির কাছে নেমে এসে সারাক্ষণ গুড়গুড় করে ডাকছিল। কান পেতে গভীর গম্ভীর শব্দটা শুনেছি। বারবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। হয়তো সেই শব্দ শুনতে আমি জেগেছিলাম। আমার মনে হয়েছে পৃথিবীটাকে কেউ নতুন করে তৈরি করছে, ঢালাই গড়াইয়ের কাজ চলছে, বা অদৃশ্য কোনো শক্তি এই সৃষ্টি ভেঙে দিচ্ছে। দূর থেকে ভাঙার কাজ আরম্ভ হয়েছে। ভাঙতে ভাঙতে ক্রমে এখানে চলে আসবে সেই শব্দ। এই ঘরের ভিত ভাঙবে, দেওয়াল ভাঙবে। ভয়ে বুক কাঁপছিল। আবার আশ্চর্য এক সুখ, একটা নিশ্চিন্ততা নিয়ে আমি কান পেতেছিলাম। নতুন সৃষ্টির শব্দ শুনতে, নতুন ধ্বংসের গর্জন শুনতে কার না ভালো লাগে? কষ্ট হচ্ছিল হেনার জন্য। বেচারা এই শব্দ সেই শুনছে না, অথবা যদি সন্ধ্যার দিকে শুনে থাকে বুঝতে পারেনি এই শব্দ কেন, কোথায়। না হলে তখন আলোর নিচে বসে ভাত খেতে খেতে দুবার চমকে উঠে ও আমার মুখের দিকে তাকাবে কেন? তারপর এক সময় ওর চোখের ঝিলিক নিভে গেছে, ভুরুর বাঁক সোজা হয়ে গেছে। হেসে বলেছিল, প্লেন। ওর তো দিইনি প্রশ্নর। অনুকম্পার দৃষ্টি নিয়ে ওর থুতনির রেখা চোয়ালের ঢালুর দিকে তাকিয়েছিলাম। কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল হেনাকে এখানে না আনলেই ভালো হতো। বেচারাকে এখন কত ছোট দেখাচ্ছে। অকাতরে ঘুমোচ্ছে ও, হাত পা গুটিয়ে পেটের কাছে নিয়ে গেছে। তারপর ওকে ভুলে গেলাম। ভেবে অবাক হচ্ছিলাম, এখানে এসে হেনাকে আমি কত সহজে ভুলে থাকতে পারছি। এখানে রাত 2টো যখন, সিগারেট ধরাতে দেশলাই জেলে ঘড়ি দেখে নিয়ে ভাবলাম, স্ত্রীকে একলা ঘুমোতে দিয়ে কেমন সুরসুর করে বিছানা ছেড়ে আমি জানলার কাছে ছুটে আসতে পেরেছি। অন্ধকার ঘরে চুপ করে দাঁড়িয়ে দূরের শব্দ শুনছি, কাছের শব্দ শুনছি। ভাত খেতে খেতে হেনা বলছিল, বিচ্ছিরি বাতাস। ঘরের পিছনে বুঝি ঝাউ গাছ আছে, তাই এত শোষো। দ্বিতীয়বার ওকে অনুকম্পা করেছিলাম। ঈশ্বরের আশীর্বাদ। মনে মনে বললাম, এমন চট করে তুমি ঘুমিয়ে পড়বে আর আমি জেগে থেকে দূর সমুদ্রের গম্ভীর নিঃসন, নিকট সমুদ্রের উত্তাল উচ্ছ্বাস শুনব। আমরা যে সমুদ্রের কত কাছে রয়েছি কথাটা ভুলে গিয়ে কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে বিছানার গর্তে নিশ্চিন্ত আরামে একটি মেয়েকে ঘুমোতে দেখে ঘৃণা হচ্ছিল। বলতে কি প্রথম রাত্রেই মনে হয়েছে আমি বড়, অনেক বড়, সৃষ্টি ও লয়ের গুঁড়ো। গম্ভীর শব্দ শোনার অধিকার আমারই আছে, তোমার নেই। তুমি ছোট, অনেক ছোট। সমুদ্রকে তুমি বোঝো না, চেনো না। প্লেনের শব্দ, বাতাসের শোষো, তা বটে, কেবল কান পেতে শোনা নয়। জানালার বাইরে চোখ মেলে দিয়ে আমি বিরাটের আশ্চর্য রূপ দেখে নিলাম। তারা খচিত আকাশের নিচে দিগন্ত বিসারি অন্ধকারের সে কি ভয়ঙ্কর আলোড়ন। দূরে কি হচ্ছে বোঝা যায় না, দেখা যায় না। এখানে তীরের কাছে না, আরো দূরে, যেন স্পন্দমান কম্পমান অন্ধকার ফেটে ফেটে রাশি রাশি ফুলের স্তবক হয়ে আমাদের কাছে ছুটে আসতে চাইছে। কিন্তু আসে কি? আসে না। আমাদের কাছে আসবার আগে তারা মিলিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। যেন মানুষকে ভয়, অভিশপ্ত মানুষের নিঃশ্বাসকে ভয়। দুহাত কপালে ঠেকি অগাধ উত্তাল ফেনোচ্ছল ভয়ঙ্কর সুন্দরকে প্রণাম করলাম। সাদা চাদর মুড়ি দেওয়া হেনাকে আবছা অন্ধকারে একটা খরগোশের মতো দেখাচ্ছিল। ও যে মানুষ, কলকাতার ঝামাপুকুর লেনের দোতলার কোনো ফ্ল্যাটের এক তেজস্বিনী মহিলা। সমুদ্র তীরের এই ছোট্ট ঘরের বিছানাটার দিকে তাকিয়ে এসে কথা কে বলবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে অনুশোচনায় বুক ভার হয়ে উঠল।
যেন আমি নিজেকে করুণা করতে আরম্ভ করলাম। এই ঘুমন্ত খরগোশের বুকের স্পন্দন দেখতে, হৃৎপিণ্ডের ধুকধুক শুনতে আমি কত রাত্রে ওর গাত্রবাস সরিয়ে বোকার মতো তাকিয়ে রয়েছি। কান পেতে থেকেছি, দেহ সমুদ্র, দেহ সমুদ্র। কত মূঢ় উচ্ছ্বাস, বিবর্ণ ইচ্ছার হাতে নিজেকে ছেড়ে দিয়ে মানুষ তৃপ্তি পায়। আমি তৃপ্ত ছিলাম। চিন্তা করে প্রায় মরে যেতে ইচ্ছা করছিল। চোখে জল এলো। সমুদ্র আমার অতীতকে এমন করে তুচ্ছ করে দেবে কে জানতো। ঘুমের ঘোরে হেনা বিড়বিড় করছিল। ঝামা পুকুরের বাড়িতে আমি তৎক্ষণাৎ আলো জেলে ওর ঠোঁট পরীক্ষা করতাম। দেখতাম হাসি জেগেছে, কি কান্নার বাঁকাচোরা রেখা জেগেছে ওর ঠোঁটে। সুখের স্বপ্ন দেখছে কি দুঃখের। কিন্তু সেই মুহূর্তে আমি সেসব কিছুই করলাম না। বিছানার কাছে গিয়ে একটা পোকা হাটকাবার গ্লানি থেকে নিজেকে মুক্ত রাখতে যেন নিষ্ক্রিয় কঠিন থেকে শক্ত হাতে জানালার গরাদ চেপে ধরে বাইরে চোখ ফেরালাম। হাওয়ার বেগ বাড়ছে, সমুদ্র উত্তাল হয়েছে। সফেন তরঙ্গ ক্রুদ্ধ গর্জন করে তীরের দিকে ছুটে আসছে। একটা এলো ভাঙল, আবার একটা, আবার আবার। কত কোটি বছর ধরে তরঙ্গের পর তরঙ্গ এভাবে ছুটে আসছে, গর্জন করছে, হাসছে, ভেঙে গুড়িয়ে রেণু রেণু হয়ে আবার মিলিয়ে যাচ্ছে অতল অন্ধকারে। মনে পড়ল এই সেই অশান্ত উদ্দাম। স্ত্রীকে উদ্ধার করতে যেতে রামচন্দ্র নিষ্ঠুর তীর মেরে একে শাসন করতে চেয়েছিল। সীতা উদ্ধার হয়েছে, কিন্তু শান্তি পেয়েছিল কি শ্রীরাম? কেন পায়নি? কোথা থেকে অভিশাপ এসে লাগলো সেদিনের সেই দাম্পত্য জীবনে? বারবার মনে হতে লাগলো প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল, সমুদ্র ক্ষমা করতে পারিনি ওদের। হেনার জন্য এমন কাজ করতে পারবো কি আমি? শক্তি নেই, কিন্তু শক্তি থাকলেও আমি এ কাজ করব না। বরং এই রুদ্রের কাছে নিজেকে কীটাণুকীট প্রায় একটি বুদবুদের মতো ক্ষীণায়ু কল্পনা করতে ভালো লাগছিল। ইচ্ছা করছিল ঘরের বাইরে ওই বালির বিছানায় একটা ঝিনুক হয়ে আমি অনন্তকাল শুয়ে থাকি। হেনা নেই, সংসারে আর কেউ নেই, যেন এমনও ইচ্ছা করছিল সকাল হলে সরাসরি ওকে জানিয়ে দেব, তুমি ফিরে যাও, আমি এখানে থেকে যাব। বলবো, তুমি যতক্ষণ কাছে আছো আমার সমুদ্র দর্শন হবে না, সাগরে অবগাহন অসম্পূর্ণ থাকবে। তোমার উপস্থিতি পীড়াদায়ক, একটা অতিরিক্ত বোঝা বিশেষ। তা তো বটেই, সমুদ্র থেকে হেনা আমার কাছে বেশি প্রিয় না। আমি রাম নই শুনে হেনা কি বলবে? অভিমানে মুখ কালো হয়ে যাবে, নাকি ঠাট্টা ভেবে উচ্চকিত হেসে উঠবে? চিন্তা করতে পর্যন্ত সে রাত্রে আমার খারাপ লাগছিল। পরদিন সকাল হতে আবার মামার দর্শন পাওয়া গেল। চোখে সাংঘাতিক পুরুলেন্স, গায়ে আধ ময়লা খদ্দরের হাফ শার্ট, পায়ে টায়ারের মোটা চপ্পল। মানুষটাকে দেখেই মনে হলো রাত্রে ঘুমোয়নি। চোখের কোলে কালি, কপালে অসংখ্য রেখা, হাঁটা ও কথা বলার মধ্যে ক্লান্তি। আমাদের দুজনকে দেখে কপালে হাত ঠেকিয়ে হাসছে। মনে হলো দাঁতের মাথাগুলি অ্যাসিডে খেয়ে ফেলেছে। তার উপর পান দোক্তার কালো লালচে ছোপ, মাথার চুল পড়ে যাচ্ছে। অল্প স্বল্প যা আছে, মাস ছয়েকের মধ্যে সে কটা অদৃশ্য হবে অনুমান করতে কষ্ট হলো না। মানুষ উপোস থাকলে বা আধ পেটা খেয়ে খেয়ে দিন কাটালে যে চেহারা ধরে মামাকে দেখে, তা মনে হওয়া স্বাভাবিক। কিন্তু তা নয়। ভাতের অভাব মামার নেই, একটা হোটেলের কর্মকর্তা সে, হয়তো অসুখ বিসুখ কিছু থাকতে পারে, চিন্তা করলাম। আর এদিকে আমার সব দুশ্চিন্তা ঝাঁকুনি দিয়ে ঝেড়ে ফেলতে যেন মামা কাছে এসে হেসে আমার কাঁধ ধরে প্রচণ্ড নাড়া দিল। কি মশাই, কেমন ছিলেন? রাত্রে ঘুমোতে পেরেছিলেন? চমৎকার ঘর হয়েছে আমাদের। আমি তো সেই সন্ধ্যাবেলায় চোখ বুঝেছি, আর এই সকাল হতে চোখ খুললাম। হাতের বটুয়া দুলিয়ে হেনা হাসছিল। আমি নীরব, যেন হেনার দিকে চোখ পড়তে মামা হোঁচট খেলো। অসম্ভব না,
কাল গাড়ির রাস্তায় আস্তে আস্তে বেশ বাস প্রসাধনের দিকে নজরে দেবার সময় ও সুযোগ ছিল না, বরং ধোয়ার কালিতে কাপড় চোপড় ময়লা হয়ে আশঙ্কা করে হেনা আধ ময়লা শাড়ি ও ব্লাউজ পরে এখানে এসে নেমেছিল। বলতে কি, ও যখন রিক্সা থেকে নেমে মামাদের হোটেলের দরজায় দাঁড়িয়ে কথা বলছিল, ওর আলু থালু চুল ও শুকনো মুখখানা দেখে আমার মনে হচ্ছিল 24 ঘন্টার মধ্যে ওর বয়স অনেক বেড়ে গেছে। নাকি সেই চেহারা ওর আসল চেহারা, সেই বয়স ওর আসল বয়স ধরে নিয়ে মামা এখন কচি কাঁচা মুখ সুবেশিনী হেনাকে দেখে এমন থমকে গেল, যেন ওর কাজল বুলানো চোখের উজ্জ্বল ধারালো দৃষ্টি সহ্য করতে না পেরে মামা সমুদ্রের দিকে মুখ ঘোরালো। কাজেই আমাকে মুখ খুলতে হলো। জানি না, হয়তো অপরিচ্ছন্ন চেহারায় রুগ্ন দেহ ছোটোখাটো মানুষটাকে খুশি করতে হঠাৎ আমি বলে ফেললাম, আমি মোটেই ঘুমোতে পারিনি। কেন কেন মশাই, ঘুম হলো না? মামা আমার চোখ দেখলো। এমন ভালো ঘর দেখে দিলাম, একেবারে সমুদ্রের ওপর। একটা গাঢ় নিঃশ্বাস ফেললাম। অপাঙ্গে হেনাকে দেখলাম। তারপর যেন হেনা শুনতে না পায় এমন নিচু গলায় বললাম, ঢেউ, ঢেউয়ের শব্দে ঘুম হয়নি। বস্তুত আমার ও মামার কথা শুনতে হেনা এদিকে তাকিয়ে নেই। একটু দূরে বাঁধানো ঘাটে সিঁড়ির ওপর ঝিনুক ও শঙ্খের দোকান নিয়ে বসেছে লোকটা। একটু একটু করে সেদিকে এগোচ্ছেও দেখে নিশ্চিন্ত হলাম, এবং অবাক হলাম মামার গলার স্বরটাও সঙ্গে সঙ্গে আবার কেমন ঝরঝরে হয়ে গেছে। সমুদ্রের শব্দে ঘুম হয়নি? কেমন না। পুরো লেন্সের ওপার দৃষ্টিটা ঝিকিয়ে তুলে মামা অল্প শব্দ করে হাসলো। আমিও রাত্রে ঘুমোতে পারি না, কোনো দিনও না। 20 বছর। চুপ থেকে মানুষটা চোখের কোলের কালি, গালের গর্ত, কপালের কুচকানো চামড়া, এমনকি হাত পায়ে মোটা শিরাগুলি পর্যন্ত নতুন করে দেখলাম। অবাক হয়ে গেলাম। মামার ভাঙাচুরা ময়লা দাঁতগুলি বেরিয়ে পড়ল। বেশ বড় করে হেসে ঘাটটা ঈষৎ কাত করে বলল, 20 বছর রাত জেগে জলের গুড়গুড় ঢেউয়ের আছাড় শুনে আসছি। হেনা বটুয়া খুলে টাকা বার করছে, যেন এর মধ্যে দুটো বড় শঙ্খ ও কিছু ঝিনুক শামুক কিনে ফেলেছে ও। যাকগে, আর কোনো কষ্ট হয়নি তো? না, মৃদু গলায় বললাম। আর ঘুম হয়নি বলে যে কষ্ট হচ্ছিল বা এখন হচ্ছে তাও না, ভালো লাগছিল শব্দগুলো শুনতে। আমি ইচ্ছা করে জেগেছিলাম। মামা আর হাসলো না, বরং একটু গম্ভীর হয়ে গেল। পাছে ঘাটের দিকে চোখ ফেরালে আমার স্ত্রীকে দেখতে হয়, তাই সেদিকে না তাকিয়ে ডান দিকের বালির ওপর চোখ রাখলো লোকটা। আর কেমন জানি অস্পষ্ট অপরিচ্ছন্ন গলায় বলল, প্রথম প্রথম ইচ্ছা করে জোর করে রাত জাগতে হয়, তারপর আপনা থেকে চোখের পাতা খুলে থাকে। তখন সমুদ্রের ডাক ছাড়া আর কিছু ভালো লাগে না। আর তখন শেষের কথা কয়টা বোঝা গেল না। দূরে একটা রিস্কা দাঁড়িয়েছে। বেডিং সুটকেস দেখে মামা টের পেল নতুন যাত্রী, যেন পুড়িমুড়ি করে যাত্রী ধরতে সেদিকে ছুটেছে। অবশ্য একটু দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে একটা হাত তুলে আমাকে আশ্বাস দিয়ে গেল, আবার দেখা হবে। ঘাড় কাত করে আমি হাসলাম। মামা আবার ছুটছে। কি কথা হচ্ছিল এতক্ষণ? কেন? অবাক হয়ে হেনের মুখ দেখলাম। হাতের শামুক শঙ্খগুলি আমার চোখের সামনে তুলে ধরতে চেষ্টা করে ও, কিন্তু উৎসাহ নেই এমন ভান করে আমি জলের দিকে চোখ ফেরাই। বাজে লোক ওই শাখওয়ালা বলছিল, যেমন ওর চেহারা তেমনি চরিত্র। একটু চুপ থেকে হেনা আবার বলল, কেমন বিচ্ছিরি করে তাকাচ্ছিল তখন, কিন্তু একবার তাকিয়ে তো সে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার বলতে ইচ্ছা করলো, তাছাড়া আমাদের ঘর খুঁজে দিয়েছে যখন লোকটা, কৃতজ্ঞতা বলে একটা কথা আছে। বললাম না কিছু, আস্তে আস্তে এগোই। হেনা আমার সঙ্গে হাঁটছে। হঠাৎ ভুলে থাকতে চাইলাম। এত বড় সাগর বেলায় দাঁড়িয়ে একটি পুরুষের তাকানো সমালোচনা করতে, তার চরিত্রের নিন্দা করতে হেনার বাধছে না ভেবে মনটা বিষিয়ে উঠল। যা আশঙ্কা করেছিলাম, মেয়েরা কখনোই মনের ক্ষুদ্রতা ঢাকতে পারে না। বিরাটের কাছে এসে তোমার কি লাভ হলো মেয়ে? দাঁতে দাঁত ঘষে ভিতরে রাগ চেপে রাখলাম। আর যেন ঈশ্বরের দয়া, যেন আমার সব বিদ্বেষ রাগ ধুয়ে দিতে বড় মেঘের টুকরোটা সরে গিয়ে আকাশ মাটি জল সোনা রৌদ্রে ঝলমল করে উঠল। হাত ঘড়ি দেখলাম, 1.5 ঘন্টা আগে সূর্যোদয় হয়েছে, কিন্তু রোদ ছিল না। জগদ্দল পাথর হয়ে মেঘটা
পূবাকাশ অন্ধকার করে মুখ থুবড়ে পড়েছিল। আমার হৃৎপিণ্ড এবার চঞ্চল হয়ে উঠল। এতক্ষণ সীসার রঙের জল ছাড়া চোখের সামনে আর কিছু ছিল না। এখন দিগন্ত ঘেঁষে সমুদ্র গাঢ় নীল রং ধরেছে। মাঝের জলে সবুজের ছোপ, বর্ষার পরে নতুন ঘাস গজানো পলিমাটির যে রং ধরে, আর একটু কাছের জল গৈরিক, উত্তাল, অশান্ত, ক্ষিপ্র, প্রখর। রূপার মুকুট পরে নাচতে নাচতে ছুটে আসছে একটা বড় ঢেউ বালির ওপর অতটা দুধ ছড়িয়ে দিয়ে নিচে নেমে গেল। আমি স্নান করব না, ভীষণ ভয় করবে জলে নামতে। নাইবা করলে? হেনার দিকে মুখ না ঘুরিয়ে উত্তর করলাম, হাঙর কুমির কত কি আছে কে জানে। হেনা বিড়বিড় করছিল। আমি নীরব। দূরে কালো কালো ফুটকি, এই ডুবে যাচ্ছে, এই ভেসে উঠছে। ডিঙি নিয়ে জেলেরা মাছ ধরছে, তাই না? হেনার অবাক চোখ জোড়া দেখতে আমার একটু ইচ্ছা করছিল না। একটু থেমে থেকে পরেও বলল, কাল রাত্রিরে কিন্তু তোমার মামার হোটেলে সমুদ্রের মাছ খেতে দেয়নি। না, ওটা চিল্কার চিংড়ি ছিল। গম্ভীর গলায় বললাম, সমুদ্রের মাছ খেয়ে কাজ নেই, পেটের অসুখ করবে। ঠাট্টা করছো? হেনা হাসলো। তার বটুয়ার ভেতরে ঝিনুকগুলি ঝনঝন করে বেজে উঠল। অথচ সবাই সমুদ্রের মাছ খেতে চায়, খুব মিষ্টি। ওর গলায় আদুরে সুর ছিল, কিন্তু তা সত্ত্বেও কঠিন গলায় বললাম, তার সমুদ্রে নেমে স্নান করলেও তো ভালো লাগে, কিন্তু হাঙর কুমিরের ভয়ে সবাই কি নামতে সাহস পায়? হেনা চুপ করে গেল, আহত হলো। বিস্মৃত বিস্ফোরিত জলের মুখোমুখি দাঁড়িয়ে ওকে আঘাত করতে পেরে আমার যে কি ভালো লাগছিল। তখন ভিড় বেড়ে গেছে জলের কিনারে, হাঁটু জলে, কোমর জলে, কেউ গলা পর্যন্ত ডুবিয়ে। আর সাহস পাচ্ছে না এগোতে। ঢেউয়ের ধাক্কায় কাত হয়ে যাচ্ছে, নুয়ে পড়ছে। কেউ কেউ তলিয়ে গিয়ে আবার ভেসে ওঠে, যেন খাবি খেতে খেতে কোনো রকম স্নান সেরে ছুটতে ছুটতে তীরে উঠে এলো। সাদা টুপি পরা, কালো কুচকুচে শরীর, নুলিয়ার শক্ত মুঠোর ভেতর আটকা পড়ে সুন্দর মেয়েটা হাঁসফাঁস করছে। বেগোচ্ছল বিশাল ঢেউ হা হা করে ছুটে আসছে। মেয়ে ভয়ে ভয়ে চোখ বুঝল, আর সেই মুহূর্তে নুলিয়া ওর বেনি শুদ্ধ ছোট মাথাটা জলের নিচে ঠেসে ধরল। আর্তনাদ করে উঠল, কি ও? না, ঢেউ সরে গেছে। নুলিয়ার কঠিন ভাউর ওপর ফর্সা নরম শরীরের ভর দেখে ভিজা সপসপে সায়া ব্লাউজ নিয়ে রূপসী মাতালের মতো টলতে টলতে হাসতে হাসতে তীরে উঠে আসছে। কে ওকে মাতাল করলো? নুলিয়ার হাতের ঝাঁকুনি, ঢেউয়ের একটা মাত্র দোলা, বাড়ির বিছানায় বসে পুরুষ হাসছে, হয়তো স্বামী, হয়তো সঙ্গী, ত্রস্ত হাতে শুকনো শাড়ি ব্লাউজ বাড়িয়ে দিচ্ছে। বোধ করি হেনা সেই মুহূর্তে ফিসফিসে গলায় কিছু একটা মন্তব্য করছিল। আমি অন্যদিকে চোখ সরিয়েছি, গভীর মনোযোগ দিয়ে দেখছিলাম মোটা ভুঁড়ির ভদ্রলোক হাঁটু জলে কেমন ভয়ে ভয়ে একটা ডুব দিয়ে পাকা চুলে একরাশ বালি নিয়ে কাঁপতে কাঁপতে ওপরে উঠে এলো। সমুদ্রকে এত ভয়? ভদ্রলোককে চিনলাম। আমাদের কলকাতার সুকিয়া স্ট্রিটের এক প্রতিপত্তিশালী ব্যারিস্টার যেন। ডাঙায় তার দোর্দণ্ড প্রতাপ, রাস্তায় মানুষকে হতচকিত করে দিয়ে দুরন্ত বেগে গাড়ি ছুটিয়ে চলে। সমুদ্রের কাছে শিশু, অসহায় শিশু। আমি ওইদিকে যাচ্ছি। তাই যাও। ঝিনুক খুঁজতে লেগে গেছে ও। শরীর বেঁকিয়ে লম্বা ঘাড় নুইয়ে হেনা বালু খামচাতে খামচাতে এগিয়ে যায়। স্বস্তি বোধ করি। লবণ গন্ধি হাওয়ার ওর বেনি দুলছে, আঁচল উঠছে। উক, চিন্তা করলাম, সমুদ্রের ধারে এসে একবার যার ঝিনুক শামুক কুড়োবার নেশায় পেয়ে বসে, সারাক্ষণ বুঝি তাকে বালুর ওপর চোখ রেখে চলতে হয়, ছুটতে হয়। ঢেউয়ের নাচ, জলের রং ফেরা তারা আর দেখতে হয় না। মন্দ কি? মনে মনে হাসলাম। সমুদ্র অনেক ছোট জিনিস ঠেলে ঠেলে তীরে তুলে দিচ্ছে। যাদের ছোট মন তারা ওইসব নিয়ে মেতে থাকুক। হেনা, তোমার জন্য শামুকের খোলস, মাছের কাঁটা, জলের নিচে মরা গাছের শিকড়, কি জলের অন্ধকারে নিহত ভক্ষিত আর কোনো জীবের নখ দাঁত হাড়, যা সমুদ্রের কাছে অপবিত্র, উচ্ছিষ্ট, অনাবশ্যক। দুহাতে সব কুড়িয়ে আঁচল ও থলে বোঝাই করে নিয়ে এসো। কাল রাত্রির মতো আজ আবার স্বচ্ছ দিনের আলোয় ঝামাপুকুর লেনের মেয়েটির অনুকম্পা করতে করতে ওপরে উঠে এলাম। মামা আমাকে দেখতে পেয়ে চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে আছে। খর্বকায় মানুষটি নাকি আমাকে এখানে পাবে আশায় আগে থাকতে দাঁড়িয়েছিল। বলতে গেলে প্রায় ঢেউয়ের বাড়ি এসে লাগে এইখানে। জলের এত কাছে আর একটিও চায়ের দোকান নেই বলে কাল দুপুরে হেনাকে নিয়ে এখানে প্রথম চা খেতে ঢুকেছিলাম।
দোকানের আট পৌরা চেহারা দেখে হেনা নাক সিটকিয়েছিল। অথচ এ দোকানে না ঢুকলে কাল মামার সঙ্গে পরিচয় হতো না এবং হোটেলের ঘর পাওয়া শক্ত হতো। কি মশাই, এর মধ্যে উঠে এলেন? হেসে ঘাড় কাত করলাম। চায়ের পিপাসা পেয়েছে? তাই বলুন। চাখর মানুষের ঘন্টায় ঘন্টায় চাই। দোকানে ঢুকে মামা হাঁকডাক শুরু করে দিল। কই রে, বাবুকে ভালো করে চা বানিয়ে দে। বসুন। একটা বেঞ্চের ওপরে আমি বসলাম, মামা পাশে বসলো। এই চায়ের দোকানও আমার ভাগ্নের। কথা শুনতে আমি তার চোখের দিকে তাকাই। কোটরগত রাত জাগা চোখ দুটি কুঁচকে মামা মিটমিটে হাসছে। হোটেল করার পরামর্শ দিয়েছিলাম আমি। মামার পরামর্শ মতো কাজ করে লাভ হয়েছে কিনা একবার বীরেনকে জিজ্ঞেস করুন না। 7 বছর দুখানা বাড়ি কিনেছে বিচের ওপর। তার আগে অবশ্যই চায়ের দোকান, চামড়ার দোকান ছিল একটা। হরিণা সাপের চামড়ার জুতো ব্যাগ তৈরি করে বেচত বেটা। যুদ্ধের সময় চামড়ার টান পড়ে। আসলে পুঁজি কম ছিল মুচির, না হলে তখনও তো ফেঁপে ওঠার সময় গেছে। 4 টাকার ব্যাগ 14 টাকা, 10 টাকার জুতো 32 টাকায় বিকিয়েছে। তার ক্যাপিটাল না থাকলে কি দিয়ে কি হবে? দোকান ফেল পড়ল। আমি বীরেনকে বললাম দোকানটা রেখে দিতে। চমৎকার চায়ের দোকান হয়। কিছুতেই শুনবে না কথা। শেষটায় রাজি হলো যদিও। কি, এই দোকানই তো ভাগ্নের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। চায়ের দোকানের টাকায় হোটেল, আর হোটেল খুলে 7 বছরের মাথায় বিচের ওপর দুখানা পাকা বাড়ি। মামা চুপ করলো। চা এসে গেল। আমার জন্য পুরো কাপ, মামার জন্য একটুখানি। লিভারটা একেবারে গেছে, চা সহ্য হয় না। দেখলেই অবশ্য খেতে ইচ্ছা করে, তাই ওই এক চুমুক। আমার করা অর্ডার আছে, চা চাইলে কখনো এর বেশি দিবি নে। কাপে চুমুক দিয়ে মামা বলল, হ্যাঁ কি বলছিলাম? আজ বড়লোক হয়ে বীরেন আমার সঙ্গে ভালো করে কথা বলে না। না বলুক, আমি চিরকাল তোমার উপকার করে এসেছি। তোমার ভালোটা দেখে এসেছি যখন, আজও করব, করছি, দেখছি। তখন দেখলেন তো, চেঞ্জার এসে নামলো আর অমনি খপ করে ধরে ফেললাম, দিলাম পাঠিয়ে প্যারাডাইসে। হেসে মৃদু গলায় বললাম, দেখেছি। এখন বুঝতে পারলাম সবাই একে মামা ডাকে কেন। হোটেলের মালিকের মামা, কাজেই বর্ডারদেরও মামা। তারপর বুঝি সেই ডাক আস্তে আস্তে এখানকার রিক্সাওয়ালা, মুদি, পান বিড়ির দোকানেও মানুষের মধ্যেই ছড়িয়ে পড়েছে। ভাবছিলাম আর স্থির দৃষ্টি মেলে সামনের উত্তাল অশান্ত জল দেখছিলাম, শব্দ শুনছিলাম। দূরের সমুদ্র সুন্দর কি কাছের, কোনটা আপনার ভালো লাগে? চমকে উঠলাম। আমার মতো কথা বন্ধ রেখে মামাও হঠাৎ জল দেখছিল। লেন্সের ও পিঠে ফ্যাকাশে চোখ দুটি স্থির হয়ে আছে। প্রশ্নটি অতর্কিত, কিন্তু এত ভালো লাগলো। মৃদু মৃদু হাসছে রোগা মানুষটা। এবার আমার চোখ দেখছে। বলুন, 16 ঘন্টার বেশি এখানে কাটিয়ে দিলেন তো? দূরের সমুদ্র টানছে আপনাকে, না বালির ওপর আছাড় খেয়ে খেয়ে পড়ছে খ্যাপা ঢেউ সেইগুলো? চুপ করে রইলাম, যেন নতুন করে রোমাঞ্চ অনুভব করলাম। কাল অন্ধকারে সমুদ্র দেখে ঢেউয়ের শব্দ শুনে যেমন হয়েছিল, যেন ঠিক করতে পারছিলাম না আকাশের কোল ঘেঁষে শুয়ে থাকা শান্ত গম্ভীর নীল রহস্যের ভরা দূরের সমুদ্রকে আমি বেশি ভালোবাসবো কি এখানে তীরের কাছে তরল হাস্যোজ্জ্বল শুভ্র ফেনী বিকীর্ণ খণ্ডিত বিক্ষিপ্ত মুখর তরঙ্গমালা। ঠিক করতে পারছি না। অসহায়ের মতো মামার দিকে তাকাই। তাই বলুন। মামা তালুর সঙ্গে জিভ ঠেকিয়ে একটা শব্দ করলো। চট করে এর উত্তর দেওয়া যায় না। যারা দেয় তারা না বুঝে বলে, পুরো 2 বছর লেগেছিল আমার এই প্রশ্নের জবাব খুঁজে বার করতে। হা হা হা। কিন্তু আমি আর হাসিতে যোগ দিতে পারলাম না। অবাক হয়ে ভাবছিলাম, সমুদ্র নিয়ে রোগা মানুষটা তো তাহলে রাত দিনই অনেক কিছু ভাবছে। 20 বছর রাত জেগে ঢেউয়ের গর্জন শুনেছে, তখন বলছিল না, কই রে, আর একটুখানি দিবি? দোকানের পৌর কর্মচারীটির দিকে মামাকে সকাতরে তাকাতে দেখে অবশ্য আমার হাসি পেল। লিভারের রোগী এইমাত্র চা খেয়ে আবার চা চাইছে। হাসলাম এবং ও লক্ষ্য করলাম কর্মচারীর চেহারা নিদারুণ অপ্রসন্ন হয়ে উঠেছে। ফিনাইলের নেতা বুলিয়ে এসে ওপাশের টেবিলটা মুছছিল। ওইখানে যত মাছি তারা খেয়ে আমাদের কাছে এলো। কি, তুই যেন রাগ করলি নীলাম্বর? কর্মচারীর মনের ভাব বুঝে ফেলে মামা গলাটাকে আরো করুণ করে ফেললো। দে, পয়সা দেবো, আমি তোদের ক্ষতি করব না। তোর মনিব 2 বেলা 2 কাপ বরাদ্দ করে দিয়েছে আমার জন্য, কিন্তু অতিরিক্ত যেটা খাচ্ছি তার জন্য কি আমি দাম দিই না?
হাতের নেতা ফেলে রেখে নীলাম্বর গজগজ করে উঠল। আপনার কাছে পয়সা চাইছে কে? আপনার ভাগ্নের দোকান, যত খুশি খেয়ে যান, কিন্তু সময় অসময় আছে তো। এখন বেলা 10টা বাজে, ধোয়া মাজার কাজ করব কি চা বানাবো? মামা আমার চোখ দেখল। বুঝলেন তো, আসলে বীরেন বারণ করে, চা চাইলেই মামাকে চা দিবি নে। আমি বুঝি, 47 বছর বয়স হলো, এমন সাদা কথাটা বুঝবো না? বীরেন এখন আমাকে পছন্দ করে না, না করুক, কিন্তু আমি তার উপকারই করে যাব, তার ভালোটাই দেখব। আমি হোটেলে যত বর্ডার জোগাড় করি। কথা শেষ হলো না, নীলাম্বর ঠক করে পেয়ালাটা মামার সামনে রাখলো। চা পেয়ে মামার মুখ উজ্জ্বল হলো। তৎক্ষণাৎ একটা চুমুক দিয়ে সরল গলায় বলে চলল, হ্যাঁ বলছিলাম, তা বলে তোমাদের এদিকের বিষয় সম্পত্তি, ব্যাংকে বা কি পরিমাণ হার্ড ক্যাশ আছে সেসবের খোঁজ আমি রাখি না, দরকার নেই আমার রাখবার। আমি ভিখারি আছি আমার যদি ওইসবের দিকে নজর থাকতো, লোভ থাকতো, তো নিজে একটা হোটেল বা রেস্টুরেন্ট খুলে বসতে পারতাম নাকি? 20 বছর হলো এখানে আছি, না কিছুই আমাকে টানলো না, কিছুই আমার দরকার নেই। খাই না খাই, ছেঁড়া কাপড় পরলাম, একবার চিন্তাও করি না। ক্লান্ত শীর্ণ হাতটা সমুদ্রের দিকে তুলে ধরে মানুষটা গাঢ় নিঃশ্বাস ফেলল। আমি আছি আর সে আছে, আর কিছুই চাই না, দরকার নেই। হাসলাম, আর কেমন যেন একটু শ্রদ্ধার চোখে গৃহত্যাগী সন্ন্যাসী কবি বা দার্শনিকের দিকে মানুষ যেমন তাকায়, রোগা মানুষটাকে আর একবার দেখে নিয়ে তার মতো আমিও স্থির দৃষ্টি মেলে সমুদ্রকে দেখতে লাগলাম। দূরের গাঢ় নীল ফিকে হয়ে গেছে, উজ্জ্বল রৌদ্র বুকে নিয়ে সমুদ্র এখন অন্য রূপ ধরেছে, যেন কিছু গলানো সীসা, কিন্তু রূপা হয়ে গিয়ে ওইদিকে রাশি রাশি জল গর্জন করতে করতে এদিকে ছুটে আসছে। লক্ষ্য করছেন রূপা ও সীসার সঙ্গে খানিকটা জাফরান রঙের মিশেল আছে। মামার দিকে চোখ না ফিরিয়ে আমি ঘাড় কাত করলাম। রৌদ্রের তেজ যত বাড়ছে তত তার বিক্রম বাড়ছে। হাসলো মামা। তাই বললাম, মেছো ডিঙিগুলো আর দেখছি না, সব উঠে এসেছে। নাকের একটা শব্দ করে নোংরা দাঁতগুলো ছড়িয়ে দিয়ে লোকটা বুঝি ভেতরে উল্লাস প্রকাশ করলো। আর কতক্ষণ? এখন ওখানে থাকলে আছাড় মেরে ডিঙি ফাটিয়ে ফালাফালা করে দেব না? ওর সঙ্গে কি আর 24 ঘন্টা ইয়ার্কি চলে? কথাটা বুকের মধ্যে গেঁথে রইল। 24 ঘন্টা ইয়ার্কি চলবে না বলে তো এখন আর দূরে কাছে একটা মানুষকে জলে নেমে স্নান করতে দেখছি না। চিন্তা করলাম, বালুতট প্রায় নির্জন হয়ে এসেছে, বালুর ওপর ভেঙে পড়া শব্দের ঝড় খরতর হয়ে উঠেছে, কিন্তু তটের গায়ে আঘাত করেও সে শান্তি পাচ্ছে না, যেন তৎক্ষণাৎ এতটা করে ভালোবাসার ফেনা সান্ত্বনা শুভ্র পোলে বুলিয়ে দিতে একটা ঢেউ জল ছেড়ে কত দূর পর্যন্ত উঠে আসছে। মহতের জাগুন, কাউকে আঘাত দিতে নেই, হিংসা করতে নেই, প্রেম ভালোবাসা যত পারো বিলিয়ে যাও, বালুর ওপর লুটিয়ে পড়ো, সাদা সাদা ফেনার আবেগময় চুম্বনে এঁকে দিয়ে ঢেউগুলি আবার নেমে যায়। আমার মনে হয় কাছের জল দেখছেন, বালু ছিটানো ঢেউ। মনের কথা লোকটা কি করে টের পেল? অবাক হয়ে ঘাড় কাত করে হাসলাম। তাই ফেনাগুলো দেখছি জুঁই ফুলের মতো সাদা। এখন কিছুকাল ফেনা দেখে কাটাবে আর ঘোলা জলের মাতলামি। মামা গম্ভীর হয়ে বলল, তারপর আর এখানে চোখ থাকবে না, আর কদিন পর আপনার চোখ আর কোথাও সরে যাবে। দূরের সমুদ্র। আমার মুখের হাসি মিলিয়ে গেল, কেননা পাশের মানুষটির গাঢ় দৃষ্টি ও কণ্ঠস্বর হঠাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি করলো যে কথা বা হাসি কোনোটাও যেন তখন মানায় না। চুপ করে দিগন্ত ধূসর নীল বিস্ফোরিত দিকে তাকিয়ে রইলাম আর গুড়গুড় শব্দ শুনলাম। না, কেবল দেখা নয়, শোনা নয়, বুকের ভেতরে কি যেন হাহাকার করে উঠল, যেন আমার কি নেই, হারিয়ে গেছে, নাকি সারা জীবন যা চেয়েছি তা আজও পাইনি বলে হৃৎপিণ্ড মোচড়ে দিয়ে উঠল। আমার কানের কাছে অপরিচ্ছন্ন রেখা সংকুল মুখটা সরিয়ে এনে মামা ফিসফিস করে উঠল, আপনার রক্তের মধ্যে ওই শব্দ চলে যাবে, মগজের ভেতরে ছবিটা আটকা পড়বে, আজ না কতদিন তাকিয়ে থাকুন, তখন আর কোনো কাজকর্ম ভালো লাগবে না, চোখের ঘুম উধাও হবে, ক্ষুধা কমে যাবে। ভয়ঙ্কর নেশা। বিড়বিড় করে বললাম, ভালো লাগছিল, আবার ভয়ও করছিল শুনতে। অত্যন্ত আস্তে কথা বলছিলাম দুজনে, যেন এসব জোরে বলতে নেই, অন্যকে শুনতে দিতে নেই। কদিন আছেন এখানে? 7 দিন, তারপর ছুটি ফুরিয়ে যাবে। মামা চোখের দিকে তাকায়। ও, ওই 7 দিন
14 দিন হয়ে যাবে। 14 দিন দেখতে দেখতে মাসে গিয়ে দাঁড়াবে। মাস, বছর। একটু থেমে মামা শেষ করলো। আমি 24 ঘন্টা ছুটি নিয়ে এসেছিলাম সমুদ্র দেখতে। 24 ঘন্টা আজ 20 বছর হয়ে চলল। অবিশ্বাস করার কিছু না। ফ্যাল ফ্যাল করে মানুষটাকে দেখলাম। একদিন চাকরি করতো তাহলে? বিয়ে থা করেছিল কি? কিন্তু সেসব প্রশ্ন করতে ইচ্ছা করছিল না। মনে হলো অবান্তর। শুধু সমুদ্র আর সমুদ্রের ধারে রুগ্ন জীর্ণ মানুষটাই সত্য। মাঝখানে আর কিছু নেই, থাকা উচিত নয়। কি আমারও কি কাল প্রথম রাত্রি মনে হয়নি যদি আমিও এই গর্জমান স্পন্দমান ভয়ঙ্কর সুন্দরের সামনে হারিয়ে যেতে পারতাম? হঠাৎ উঠে দাঁড়ায় মামা। চোখে মুখে বিরক্তির চিহ্ন। একটু আগে মুগ্ধ আবিষ্ট ভাবটা কেটে গেছে। কি হলো? আস্তে শুধায়। কথায় উত্তর দিচ্ছি না বলে কি রাগ করলে? ভাবলাম না মশাই, আর দেখা হলো না, ভালো লাগছে না। কেন? জলের দিকে চোখ ফেরায়, তারপর আবার মানুষটার মুখ দেখি। বুঝতে পারি না। আপনার ওই জুঁই ফুলের মতো সাদা ফেনার দিকে এখন আর চোখ রাখা যায় না। কেন? একটা বড় ঢোক গিললাম। একটু হাসতে চেষ্টা করলাম। কেন আবার কি? ফুলের ওপর যদি একটা মাছি বসে থাকে আপনার ভালো লাগবে? আসমান ময়লা দাঁতগুলো ছড়িয়ে দিয়ে লোকটা রীতিমতো ভেঙচি কাটলো। কতক্ষণ সেই ফুলের দিকে আপনি তাকাবেন বলুন? ওই দেখুন। আঙুল তুলে মামা আমাকে সামনে রৌদ্রখচিত সুন্দর বালুতট দেখালো। বালুর ওপর ছুটে ছুটে আসছে দুধ রং ফেনা। নির্জন শূন্য, আর কেউ নেই ওখানে স্নান করতে, ঢেউ দেখতে। না, আছে একটি মেয়ে। মেঘের টুকরো হয়ে সিল্কের আঁচল উঠছে, বেনি দুলছে। একটা বেশ বড় মতন ফেনা পরপর দুবার ছুটে এসে ওর আলতো ছপানো পায়ের পাতা ভিজিয়ে দিল। খিলখিল করে আসছে হেনা। ঢেউ সরে যেতে আবার একটু এগোয়, নুয়ে ঝিনুক কুড়ায়। এবার আগের চেয়েও বড় হয়ে রামধনুর মতো বেঁকে ধ্রুব ধাবমান ফেনার উচ্ছ্বাস থেকে আক্রমণ করে, কিন্তু ছুতে পারে না। ছুটে হেনা শুকনো বালুর ওপর উঠে আসে আর খিলখিল করে হাসে, যেন সমুদ্রের সঙ্গে পাল্লা দিয়ে হেসে ভেঙে কুটুকুটো হতে চাইছে ও। ইয়ার কি করা হচ্ছে? তামাশা চলছে সমুদ্রের সঙ্গে? আমার দিকে তাকায় না মামা, ওইদিকে চোখ রেখে রাগা গজগজ করে। আমি নীরব, লজ্জায় চোখ তুলতে পারছি না। সত্যিই তো, এত হাসবার কি আছে? মনে মনে বললাম, সমুদ্র দেখে মানুষ এখানে বিমূঢ় বিস্মিত, সেখানে হেনারে চাঞ্চল্য কত অশোভন, কেমন অসঙ্গত ঠেকছিল। ফুলের গায়ে মাছি, ঢেউয়ের মাথায় পুঞ্জ পুঞ্জ, ফেনার গায়ে আলতা পরা পা ঠেকিয়ে তৎক্ষণাৎ আবার তুলে আনা আর ছুটে পিছনে সরে আসা। উপমাটা মনে প্রাণে আমাকে অনুমোদন করতে হলো। রাগে দুঃখে ছটফট করছিলাম। আমার মনের অবস্থা মামা বুঝতে পেরেছিল কি? নিশ্চয় চেহারা দেখে অনুমান করতে তার কষ্ট হয়নি। মুখটা কানের কাছে সরিয়ে এনে সঙ্গে সঙ্গে বলল, এমন সেজেগুজে জলের কাছে যাওয়াটাও কিন্তু ঠিক না মশাই। তখনই আপনাকে আমি বলবো ভেবেছিলাম। যেন একটা সতর্কবাণী, একটা অনিশ্চিত আতঙ্কের ইশারা। পুরো লেন্সের ও পিঠের বিবর্ণ চোখ দুটির দিকে আমি একবার মাত্র দৃষ্টি বুলিয়ে আবার জলের দিকে চোখ ফেরালাম। চলি, দেখা হবে। বিড়বিড় করে বলতে বলতে লোকটা বেরিয়ে গেল। একটু স্বস্তি বোধ করলাম। বই কি তখনকার মতো। সিল্কের আঁচল উড়িয়ে বেনি দুলিয়ে সমুদ্রকে সামনে রেখে হেনা ছোটাছুটি, নির্বোধ হাসি, আর একজন না দেখুক, তৃতীয় একটি প্রাণীর চোখে না পড়ুক। মনে মনে আমি তাই চাইছিলাম। একটা বিজাতীয় ক্রোধ, অপরিসীম ঘৃণা বুকের মধ্যে চেপে রেখে চিন্তা করছিলাম। রং করা ঠোঁটের বিচ্ছরিত হাসির বিদ্রুপ ছড়িয়ে, কাজল বুলানো চোখের কুটিল কটাক্ষ হেনে প্রমত্ত ভয়ঙ্কর সমুদ্রকে অপদস্থ করার দৃষ্টতা চিরদিনের মতো থামিয়ে দিতে হেনাকে কি শিক্ষা দেওয়া যায়? বুঝলেন মশাই, সুবিধের লোক নয়, ওর সঙ্গে মেলামেশা কম করবেন। নীলাম্বর। মামা দোকান থেকে বেরিয়ে যেতে টেবিলের কাপ সরাতে লোকটা এসে পাশে দাঁড়ালো। অবাক হয়ে ওর চোখ দেখি। কে, কার কথা বলছো? প্রশ্ন করতে করতে অবশ্য বুঝে গেলাম কর্মচারীটি এই আক্রোশ কার ওপর। যখন তখন চা করে দেওয়ার দুঃখ সে কিছুতেই ভুলতে পারে না নিশ্চয়ই। অল্প হাসলাম। কেন? আমার তো মনে হয় বেশ ভালো লোক। দিনের বেলা সমুদ্র দেখে আর রাত্রে জেগে ঢেউয়ের শব্দ শোনে, ওই তো কাজ ওর। পাজি মশাই, মহাপাজি। বীরেনবাবু ভালো মানুষ বলে দুবেলা দুমুঠো ভাত দেয়। অন্য লোক হলে ওর ঘাড়ে ধরে কবে বার করে দিত। কেন? হোটেলের বোর্ডার টোডার জোগাড় করে দেয় তো শুনি। প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু চুপ করে রইলাম। বিষয়ী ব্যবসায় বীরেনবাবুর কাছে
তার কর্মচারীর কাছে মাঝে মাঝে দু একটা খদ্দের বা বোর্ডার জোগাড় করে দেওয়ার মূল্য কতখানি। যে লোক সারাদিন বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়, সমুদ্রে ঢেউ গুনে সময় কাটায়, সে লোক তাদের চোখে মহা অপদার্থ বা পাজি হওয়া বিচিত্র নয়। শালা মাতাল, শালা নেশাঘোর। টেবিল সার্ভ করতে করতে নীলাম্বর নিজে মনে গজগজ করে। কিন্তু বলতে কি, এইমাত্র যে আমার পাশে বসেছিল। কাছের সমুদ্র আর দূরের সমুদ্রের রহস্য ব্যাখ্যা করতে যা জুড়ি নেই তার কথা শুনে সমুদ্র আরও নিবিড় করে নিতে চলেছি, ভালোবাসতে আরম্ভ করেছি। সে মাতাল নেশাখোর জানতে পেরে আমি একটুকু বিচলিত হইনি, বরং চিন্তা করলাম মদ বা গাঁজা টেনেও যদি সে নেশা করে, মাতলামি করে, সেই নেশা তার কতক্ষণের। বরং বলা যায় সে নেশার টানে আজ 20 বছর মানুষরা সব ছেড়ে এখানে পড়ে আছে। সেটাই তার আসল নেশা। সেই ভয়ঙ্কর নেশা বুঝতে পারার ক্ষমতা বীরেনের নেই, চায়ের দোকানে কর্মচারী টাক পড়া নীলাম্বরের নেই, হয়তো আর কারোরই নেই। আমি ব্যতিক্রম এবং এই জন্য ভিতরে গৌরব বোধ করলাম। কবি শিল্পী সাধকের সংখ্যা এই জগতে খুব বেশি কি? চিন্তা করে নীলাম্বরের চায়ের দাম মিটিয়ে দিয়ে রৌদ্র জল সফেন তরঙ্গ বিক্ষুব্ধ উন্মুক্ত সমুদ্র দেখতে ঝড়ো লোনা হাওয়ার বুক পুড়ে নেশা রাতুর হতে ছুটে দোকান থেকে বেরিয়ে এলাম। একসময় শাড়ি রাতখানা ভিজিয়ে বালি মাখানো পা দুটি টেনে টেনে হেনা যখন আমার সামনে এসে দাঁড়ালো, আমি ঘৃণায় অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছি। আঁচলের খুঁটে আবার এতগুলো ঝিনুক বেঁধে এনেছিল। ও ঘাম তেলতেলে মুখটা লাল হয়ে গিয়েছিল, চোখের কোলের কাজল ফিকে হয়ে গিয়ে সেখানে বুঝি চাপ চাপ ক্লান্তি ঝুলছিল। শিরে উঠেছিলাম। নারীর এই দলিত মথিত ক্লান্ত বিপর্যস্ত রূপের সঙ্গে কি আমি পরিচিত ছিলাম না? বড় বেশি পরিচিত ছিলাম বলে রৌদ্রলোকিত প্রশান্ত বালুবেলার পবিত্র পরিবেশ মুহূর্তের মধ্যেই অন্ধকার করে দিয়ে ঝামাপুকুর বাড়ির গাঢ় রাত্রি নৈশব্দগুলি আমার চোখের সামনে ঝুলছিল। বিছানার ছবিটা মনে পড়ছিল। ভয়ে প্রায় চিৎকার করে উঠেছিলাম। এক মায়াবিনী ডাইনি সমুদ্রের ধার পর্যন্ত আমাকে ধাওয়া করে ছুটে এসেছে। তুমি যাও, ঘরে ফিরে যাও। কণ্ঠস্বরে বিকৃতি নিজের কানেও লাগলো, কিন্তু তখন উপায় ছিল না। তুমি যাবে না? বেলা হলো, কখন যাবে? কখন খাবে? চমক নেই, ভয় নেই, কুণ্ঠা নেই, সেই পরিমিত সংক্ষিপ্ত নিস্তরঙ্গ ধূসর দিনগুলোর ডাক। আমার কাঁদতে ইচ্ছা করছিল, এখানে এসেও খাওয়ার ডাক। তুমি যাও, কাপড় চোপড় বদলাবে তো নাকি? কোনো রকম উত্তর সেরে গরম বালুর ওপর জোরে জোরে হাঁটতে লাগলাম। ঢেউয়ের শব্দে ওর কণ্ঠস্বর চাপা পড়বে চিন্তা করে দূরে সরে গেলাম। ওর স্বাদ মিটেছিল। সমুদ্রের মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিটল ঘুমের ভেতরে দিয়ে সারাটা দুপুর কাটিয়ে দিতে পেরেছিল। ঢেউয়ের শব্দে ঘুম ভাঙবে ভয়ে দরজা জানলা বন্ধ করে রেখেছিল। প্রতিবাদ করিনি, কেননা চোখের জল দেখতে না পারলেও জলের গর্জন আমার রক্তের মধ্যে বাজছিল। জলের ছবি মগজের ভেতরে আটকে পড়ে গিয়েছিল। শিয়রের পাশে ঝিনুক শামুকগুলি ছড়িয়ে রেখে ঘুমোচ্ছিল হেনা। ইচ্ছা করছিল সবগুলি তুলে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিই। কি আমি সহ্য করতে পারছিলাম না এগুলোর এই সঙ্গে ট্রেনে চড়ে খুব শিগগিরই কলকাতায় ফিরে যাবে। হাওড়া স্টেশন নেমে ট্যাক্সি চাপবে, তারপর এক ছুটে ঝামাপুকুর লেন, তারপর কাঁচ পাড়ানো আলমারির তাক। না, তখন আর হেনার সময় নেই ওদের দিকে তাকাবার। অফিসে রান্না নামছে না। আর একবার একটু জোরে ছড়ছড় শব্দ করে কলের জলটা বন্ধ হয়ে গেল। ছাই রঙা আকাশ, মানুষের গরম নিঃশ্বাস আর ঘামের গন্ধের মধ্যে ট্রামের এক কোনায় একটু জায়গা, তারপর লিফট আর শোষো, তারপর আর কিচ্ছু নেই। সমুদ্র অনেক দূরে, ঢেউয়ের গভীর নিঃশন স্তব্ধ। ঝকঝকে বালির বিছানার রূপালি ফেনার উচ্ছ্বাস অতীতের স্বপ্ন হয়ে আছে। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, যেন কর্তব্য স্থির করতে পারছি না। হেনার মাথার কাছে দেওয়ালের ছবিটার দিকে বোকার মতো তাকিয়ে থাকি। ঘুম থেকে উঠেই সকলের আগে ও খোঁজ করে চিরুনির চুলের কাটার। আমি জানি না পাউডারে কৌটো গেল কোথায়, আমি দেখিনি। বারে আমার লিপস্টিক কাজললতা বাঁকে সরালে? সত্যি আমি বলতে পারবো না। অনুনয়ের চোখে স্থির মুখ দেখি, একটু বেশি গম্ভীর থেকে দেওয়ালের ছবিটার দিকে চোখ ফেরায়। অবাক কাণ্ড তো, ঘরে কি চোর ঢুকেছিল? হেনা বিড়বিড় করে, আঙুলের ওপর ভর দিয়ে গলা টান করে উকি দিয়ে দেওয়ালের তাক দুটো দেখলো ও, তারপর হাঁটু মুড়ে পিঠ ঠেকিয়ে খাটের নিচে দেখে শেষ করলো, না, কোথাও নেই। ওইখানে আলতা শিশিটা ছিল, নেই। বিচ্ছিরি কাণ্ড তো। ঘুরেও আমার সামনে এসে দাঁড়ায়। মুখের পেশি কঠিন করে আমি মনোযোগ দিয়ে নিজের হাতের নখ দেখি, চামড়া দেখি। কি হলো, তুমি চুপ করে যে? আমি কি জানি, ভয়ে ভয়ে চোখ তুললাম।
তুমি লুকিয়েছো নিশ্চয়ই, তুমি সত্যি না। হুম, আর কে আসবে ঘরে? দরজা ছিটকে নিয়ে আটকানো, তুমি চেয়ারে বসে ঢুলছো। শোবার সময় আমি কানের রিং দুটো খুলে টিপয়ের ওপর রেখেছিলাম, দেখো ঠিক ওইখানে রয়ে গেছে। আর চোর এসে কিনা সোনা রেখে আলতা লিপস্টিক নিয়ে গেল। আর চোর ঢুকবেই বা কী করে? হেনা আমার কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দেয়। তুমি দুষ্টামি করে কাজটা কাঁচা হয়ে গেছে। আর গম্ভীর হয়ে থাকা অর্থহীন, বরং হেসে ফেলা বুদ্ধিমানের কাজ। হাসলাম। কোথায় রেখেছ? কি আশ্চর্য, এমন কাজ করে তুমি এতক্ষণ চুপ থাকতে পারো? হাসির ঝলক তুলে হেনা আমার কোলের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তার আগেই আমি শার্টের নিচে লুকানো কোলের ওপর জোড়া করা চিরুনি, চুলের কাটা, আলতা, লিপস্টিক বের করে দিই। এবার হেনা হাসতে হাসতে মেজের ওপর ভেঙে পড়ল। এলোখোপা ভেঙে গিয়ে চুলের রাশ কালো কালো ঢেউয়ের মতো সাদা নরম পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। চট করে চোখটা সরিয়ে নিই, বুকের ভেতর ধাক্কা লাগে। অপরাধী মনে হয় নিজেকে। সেকেন্ডের জন্য কি আমি আমার ঘরের কাছের প্রচণ্ড প্রমত্ত যুগ যুগান্তরের বিস্ময় ভয়ঙ্কর সুন্দর পবিত্র সমুদ্র তরঙ্গকে ভুলতে চেয়েছিলাম? চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ছুটে গিয়ে জানালার পাল্লাগুলো খুলে দিলাম। হেনা ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে, আঁচল সামনে নিয়ে চিরুনি দিয়ে ও চুল আঁচড়ায়। টের পেয়ে আমি আর ওদিকে তাকাই না। হঠাৎ আবার গম্ভীর হয়ে গেলে যে? এমনি। এইসব লুকিয়েছিলে কেন? এমনি। এখানে এসে মাঝে মাঝে তোমার কি যে হচ্ছে, তখন বিছে কত বড় এক ধমক। ধমক দেইনি তো, বলেছিলাম তুমি যাও, আমি আসছি। ও তাই নাকি? আমি ভাবলাম হাসির শব্দ। কি ভেবেছিলে শুনি? সমুদ্রকে পেছনে রেখে ঘুরে দাঁড়াতে হলো। ঢেউয়ের শব্দ ওর হাসির শব্দে চাপা পড়ে যায় অনুভব করে মাথাটা আবার গরম হতে থাকে। এমন আর কতকাল চলবে যেন ঠিক করতে না পেরে হতভম্বের মতন মুখ দেখি, ভুরু দেখি, সুযোগ বুঝে নারী অপরূপ ভ্রুভঙ্গি করে। তাকিয়ে কি দেখছো? কিছু না। নিশ্চয়ই দেখছো, আমাকে দেখছো। প্রতিশোধ তুলতে ঠোঁটের হাসি নিভিয়ে হেনা গম্ভীর হয়ে ওঠে। তা আমায় দেখে দরকার কি? ঘুরে দাঁড়িয়ে সমুদ্র দেখো, সমুদ্র আমার চেয়ে সুন্দর। এরপর আর আঘাত করা চলে না চিন্তা করে অনুকম্পায় হাসি দু চোখে ঝুলিয়ে আস্তে আস্তে প্রশ্ন করলাম, অত সেজেগুজে কোথায় বেরোনো হচ্ছে? আমি সেজেগুজে বেরোই, তুমি চাও না? কেমন? তাই তো এইসব লুকিয়েছিলে। দাঁত দিয়ে ফিতে কামড়ে ধরে ও বেনির গলায় ফাঁস পড়ায়, তারপর ফিতেটা মুখ থেকে আলগা করে দেয়। নাকি এটা কলকাতায় না বলে আমার সাজতে গুজতে মানা? এখানে কেবল তুমি আছো আর জল আছে আর তোমার ওই কুৎসিত দর্শন মামাটি আছে, তাই যথেষ্ট। একটু চুপ করলো ও, হাতের আরশি ঘুরিয়ে ফিরিয়ে সদ্য রচিত খোপাটি দেখলো। তারপর, আমি ভাবতেই পারি না বেছে বেছে তুমি ওই বাজে চরিত্রের ছোট লোকের মতো দেখতে মানুষটার সঙ্গে কি করে মিশে যেতে পারলে? একটা ঘন্টা ওর সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করে কাটালে, আমি কি লক্ষ্য করিনি? ইচ্ছা থাকা সত্ত্বেও প্রতিবাদ করলাম না, চুপ করে গেলাম। যেমন তখনও চায়ের দোকানে নীলাম্বরের কথা শুনে চুপ থেকেছি। কিন্তু নীলাম্বর না বুঝুক, হেনা বুঝতো। পৃথিবীর যে মানুষ প্রথম ঈশ্বরের কথা বলতে গিয়েছিল সে বাজে চরিত্রের ছিল, ছোট লোক ছিল। আকাশের গ্রহ নক্ষত্রের রহস্য যে বোঝাতে চেয়েছিল সে উন্মাদ ছিল, অপরাধী ছিল। হোটেল রক্ষক বীরেনবাবুর মামার মুখে সমুদ্র ছাড়া আর কথা নেই। অগাধ বিস্তৃত ধূসর নীল ছাড়া চোখে আর কোনো রং নেই, স্বপ্ন নেই। কাজেই আমি এখন মন্দির দেখতে যাব, বুঝলে? মন্দির দেখা হয়নি, এবেলা আর বিচে যাব না। তাই যাও। অস্ফুটে বললাম। আমার গায়ে যেন দক্ষিণের হাওয়া লাগলো। এখানে এসে 30 ঘন্টা পর আমি নিজেকে সম্পূর্ণ স্বাধীন মনে করতে লাগলাম। আকাশে আলো নিভে যাচ্ছে, সমুদ্র সীসা রং ধরেছে, কাছের সীসা গলে 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 তরল রূপা হয়ে শব্দ করে অবিশ্রাম ছুটে আসছে। নিয়মান রৌদ্রের গন্ধ, লবণের গন্ধ গায়ে মেখে ঢেউয়ের মাথা ছুঁয়ে ছুঁয়ে হু হু বাতাস বইছে। আমি নড়ছি না, আমার পেছনে শুকনো বালু উঠছে। সামনের বালু নোনা জল খেয়ে ভারী হয়ে শুয়ে আছে, বাতাস তাকে নড়াতে পারে না। সে ভারী বিছা বালুর ওপর পায়ের দাগ নেই, কোনো দাগ নেই, মসৃণ গাঢ় অকলঙ্ক নিটল। জল সরে গিয়ে এই বুঝ পৃথিবীর প্রথম মাটি দেখা দিতে আরম্ভ করেছে। মনে করা যায় আর আমার ঠিক পেছনে কত কোটি পায়ের চিহ্ন পড়ে বালু ক্ষত বিক্ষত, যুবকের পায়ের দাগ, যুবতীর পায়ের ছাপ। কত লক্ষ বৃদ্ধ বৃদ্ধা, শিশু কিশোর কিশোরী না হেঁটে গেছে ওর ওপর দিয়ে। মনে হতে পারে সব মানুষ বুঝে এখানে এসে সমুদ্রের সঙ্গে মিশে গেছে। মনে হতে পারে সব মানুষ সমুদ্র থেকে উঠে এসেছিল, তারপর যার যেখানে যাবার চলে গেছে। আসলে কি তাই নয়?
ভাবলাম মানুষ আসে মানুষ যায়, আর নগ্ন নির্জন সমুদ্র একভাবে ফুঁসে চলেছে। তার মধ্যে জীবনের চঞ্চলতা আছে, প্রাণের ঔজ্জ্বল্য আছে, আবার মৃত্যুর নিষ্ঠুর নিরবয়ব অন্ধকার অতল স্পর্শ গর্ভ জুড়ে লক্ষ্য ষড়যন্ত্রের আবর্ত তৈরি করে চলেছে। কি দেখছেন? কাকে খুঁজছেন? আপনাকে। আমি তো ওইখানেই আছি মশাই। হালকা শীর্ণ হাত দুটো আমার কাঁধের ওপর তুলে দিয়ে বীরেনবাবুর মামা হাসল। লক্ষ্য করেছিলাম সব চলে গেল, অন্ধকার হয়ে গেল, আপনি একলা ঘুরে ঘুরে জল দেখছেন কেবল। ভালো লাগছে, আবার ভয়ও করছে। অল্প হাসলাম। তা করবে, আরও কিছুদিন যাক। আমার মতো যেদিন আর পিছু টান থাকবে না, সেদিন আর ভয় ডর থাকবে না। গাঢ় নিঃশ্বাস ফেললাম। একটা কি পায়ে লাগলো, ডাব। মামা নাকের শব্দ করে হাসলো। খুব ভালো লাগলো না হাসিটা, কিন্তু তা হলেও কথাগুলো শোনার মতো। কেউ নিবেদন করছিল আর কি, সমুদ্র দেখতে এলেই তো ফল ফুল ছুঁড়ে দেওয়ার ধুম পড়ে যায়। কিন্তু রাখলো না তো উপহার, সমুদ্র আবার ওটা বালুর ওপর রেখে গেছে। বিড়বিড় করে বললাম, সমুদ্র এসব রাখে না, কিন্তু মানুষ কি তা বোঝে? একটু চুপ করে লোকটা আস্তে আস্তে বলল, কেন রাখবে আপনিই বলুন? ডাবটার মধ্যে কি আছে? না শ্বাস না জল, সবে ফুল কেটে বেরিয়েছে হয়তো। ওই ফল আপনি খাবেন না, আমিও না, খাওয়া যায় না, কাজে সমুদ্র ফিরিয়ে দিয়েছে। ফুল ফুল বেলপাতা আপনি চিবিয়ে খান না আমি খাই, কিন্তু মূর্খ দল এইসব ঢেউয়ের মাথায় ছেড়ে দিয়ে ভাবে অনেক কিছু দিলাম। তা তো বটেই, সায়না দিয়ে পারলাম না। পাথরের দেবতা না, মাটির ঠাকুর না, সমুদ্র হলো সাংঘাতিক জীবন্ত একজন কেউ। চুপ করে শুনলাম। তারা ছড়ানো আকাশের নিচে কালো জলের অশ্রান্ত গর্জন এ কথাই কি মনে করিয়ে দিচ্ছে? ভাবলাম, আমি জীবন্ত, আমি ভয়ঙ্কর। আমি যখনই বালুর ওপর বেড়াতে আসি, পকেটে করে কিছু মাছ ভাজা, কেক, পাউরুটি বা আর কিছু খাবার নিয়ে আসি। হাসছিলাম, কিন্তু হঠাৎ জোরে আমার কাঁধে ঝাঁকুনি লাগলো যেন। বিশ্বাস করতে কষ্ট হলো, রোগা মানুষের শরীরে এত বল। কি বিশ্বাস করছেন না? আপনার মতো তার ক্ষুধা আছে, লোভ আছে, ইচ্ছা, রুচি, সব কিছু। ওই দেখুন কেন রাক্ষসের মতো হা নিয়ে ছুটে ছুটে আসছে। হাসি মিলিয়ে গেল, বুকের ভেতরে দূর দূর করছিল। গাঢ় জমাট অন্ধকার ফেটে ফালা ফালা করে দিয়ে ভয়াল বিশাল ঢেউ এত বড় একটা হা নিয়ে ছুটে আসছে। অস্বীকার করবে কে? আপনি তখন বলেছিলেন জুঁই ফুল সাদা জুঁইয়ের মালা মাথায় জড়িয়ে ওরা আপনাকে আমাকে ভালোবাসতে আসে। তা তো বটেই, একটু ভালো করে নজর দিয়ে দেখুন। ফুল কি সাদা, শক্ত, ধারালো দাঁত এগুলো? অস্বস্তি বোধ করছিলাম। না, আমি মেনে নিতে পারছিলাম রূপালি ফেনা না, কোমল ফুল না, ঝকঝকে মসৃণ নিষ্ঠুর কঠিন দাঁতের সারি মেলে ধরে ওরা আসছে, একটার পেছনে আর একটা। আমার পাশের মানুষটা আবার নাকের শব্দ করে হাসছে, যেন ঘিনঘিনে হাসিটা আমার মগজের ভেতরে আটকা পড়ে যাবে। মেরুদাঁড়ার শিহরণ অনুভব করলাম। আমার কাঁধের ওপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে না কেন? মুহূর্তের জন্য তাও চিন্তা করলাম। কি মশাই, একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন? মুখে রা নেই? খামোকা কথা বলছি। না না না, প্রতিবাদের সুর তুললাম, স্বাভাবিক হতে চেষ্টা করলাম। তা তো বটেই, তার ক্ষুধা আছে, লোভ আছে, স্বাদ রুচি সব। হ্যাঁ, তা তো বলছিলাম। ধান দুর্বা বেলপাতাও খাবে না সে, ফুলকচি ডাব পেয়ারাও খাবে না। আমি যখনই বিচে আসি, পকেটে করে মাছ ভাজা, সিঙ্গারা, রুটি, কেক, ডিমের বড়া নিয়ে আসি। চুপ করলো মামা। এবার কাঁধ থেকে হাতটা সরিয়ে নেয় বলে ভালো লাগে, কিন্তু বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে কি যেন ভাবছিল মানুষটা। বালু পার হয়ে দুজন আস্তে আস্তে শক্ত উঁচু তীরের দিকে এগোই। আমি প্রস্তাব দিয়েছিলাম, রাত হলে হোটেলের গেট বন্ধ হয়ে যাবে। দ্বিরুক্তি না করে মামা উঠে আসতে রাজি হয়, অথবা গভীরভাবে কিছু চিন্তা করছে এবং আমাকে সেটা বলতে হবে ভেবে যেন চুপ করে সঙ্গে সঙ্গে হাঁটছিল। পুঞ্জ পুঞ্জ অন্ধকার আর ঢেউয়ের শব্দ পেছনে রেখে রাস্তার আলোর কাছে এসে গেছে যখন মামা বলল, ওই আমার নেশা, সমুদ্রকে খাওয়ানো। ওরা ধান দুব্বা বেলপাতা দেয় আর আমি ওদের মূর্খ বলি, পাগল বলি। উল্টে আমাকে ওরা বলতে ছাড়ে না, আমি বাজে, সৃষ্টি ছাড়া মানুষ, পাজি, বদমাইশ। কেউ কেউ বলে। কেন? আপনি তো হঠাৎ কি বলতে গিয়ে থেমে গেলাম। আশ্চর্য অনুভব শক্তি লোকটার। আমার চোখে চোখ রেখে হাসলো। আলো অন্ধকার কপালের ভাঁজগুলো খরতর হয়ে ফুটে উঠেছিল।
ঠিক বলেছেন, কারোর তো অনিষ্ট করিনি, নিজের খেয়াল নিয়ে নিজে চলি। কিন্তু কি করবেন মশাই, মানুষ তাতেও আপনাকে রেহাই দেবে না। ঠিকই বলেছেন, আমার ভাগ্নে বীরেন আজ সে অনেক পয়সার মালিক, আর সেই গরমে আমাকে তুচ্ছ যাচ্ছিল। আমার ওপর সে চটে আছে। কেন জানেন? জানেন না? কাল শুনবো। আরে মশাই, একই সমুদ্রের গর্জন, আজ কাল পরশু, সারা জীবন শুনলেও শেষ হবে না। আমার কথা একটুখানি ওই বলতে বলতে ফুরিয়ে যাবে। শুনুন, কলকাতা থেকে অ্যালসেসিয়ানের বাচ্চা কিনে এনেছিল বীরেন। কত আদর যত্ন পয়সা খরচ কুকুরের বাচ্চার জন্য। হঠাৎ বাচ্চাটা একদিন হারিয়ে গেল। বিস্তর খোঁজাখুঁজি করা হলো, পাওয়া গেল না। এখন বীরেন সন্দেহ করছে আমাকে, তার মামাকে। কেন? আপনি কুকুর দিয়ে কি করবেন? আর কি? ঘিনঘিনে নাকের হাসিটা আবার কানের কাছে, মুখের কাছে ছড়িয়ে দিল লোকটা। ওইখানে দিয়েছি। গর্জমান অন্ধকার সমুদ্রের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে মামা শেষ করলো। বীরেন আমাকে দিয়ে বিশ্রী সন্দেহটা করছে আজ 4 বছর। অথচ সে জানে, ভালো করে জানে, মাছটা ডিমটা রুটি কেকটা ছাড়া অন্য কিছু আমি কোনোদিন ওকে খেতে দিইনি। আচ্ছা চলি মশাই, কথায় কথায় অনেক রাত হলো। আজ আমাকে স্বীকার করতেই হবে, একটা কিছু আমার মধ্যে সংক্রমিত করে দিতে পেরেছে লোকটা। আবার সারা রাত জেগে কাটালাম। বাইরে অন্ধকার, বালুর ওপরে ঝড়ের শব্দ। যত না শুনছি লোভী নিষ্ঠুর অতৃপ্ত অশান্ত ঢেউয়ের দাতালো ভয়ঙ্কর চেহারা, যত না দেখছি, তার চেয়ে আমি বেশি দেখেছি আমার বিছানা। কুকুরের মতো কুণ্ডলি পাখি শুয়ে থাকা একটা নরম তুলতুলে শরীর। আলোটা জ্বলছিল, ইচ্ছা করে জ্বালিয়ে রেখেছিলাম। তা নিয়েও অবশ্য রাগারাগি হয়ে গেছে। আমি আমার ভাতের থালা মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছি। হেনার খাওয়ার আগেই হয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছিল ও। মন্দির দেখতে বিস্তর হাঁটতে হয়েছিল। ক্লান্ত। তুমি খেয়ে নাও। তুমি? বিরত হয়ে হাত তুলে তাকে চুপ করতে বলেছিলাম, যেন কথা বললে আমার বাইরের শস্য শব্দ শোনার ব্যাঘাত হবে। হাসছিল হো। রাত 12টা পর্যন্ত বিচে কাটিয়ে এসে এখনো তোমার জানালায় দাঁড়িয়ে জল দেখতে হবে, ঢেউয়ের গর্জন শুনতে হবে। আমার তো একদিনেই ক্লান্তি লাগছে। জল কত দেখা যায়, ওই একঘেয়ে শব্দ আর কত শোনা যায়। চুপ চুপ, তুমি খেয়ে নাও। অগত্যা ও খেয়ে নিয়েছিল, খেয়ে শুয়ে পড়েছিল। আলোর জন্য চোখ বুঝতে কষ্ট হচ্ছিল, টের পাচ্ছিলাম। কিন্তু আমার তখনও খাওয়া হয়নি। ঘর অন্ধকার করতে বলতে পারে না। ওর একটা পা বিছানার ওপর টান করে ছড়িয়ে দেওয়া, আর একটা পা তুলে রেখেছিল। সায়ার লেস হাঁটুর কাছে উঠে গিয়েছিল। হাঁটুটা একটু একটু করে আন্দোলিত করছিল ও। আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আমার আলোয় ডুমটা দেখছিল, আমাকে দেখছিল। হাঁটু তুলে রাখায় দরুন পায়ের মাংস ডিমের ছবিটা আমার চোখে পড়ছে। দুবার চোখে পড়েছিল কি তখন থেকেই আমার মাথাটা গরম হচ্ছিল। আমার মগজের ভেতরে সমুদ্র ফুঁসে মরছে। সাদা ঝকঝকে ধারালো দাঁতের হা নিয়ে অসংখ্য ঢেউ ছুটে আসছে। আর সাদা ধবধবে সায়ার নিচে হেনার পায়ের নরম মাংস কাঁপছিল। আর ঠিক তখনই কিনা ও হাই তুলে ঘুমের ছোপ লাগা লালচে চোখ দুটো করুণ করে আমার দিকে মেলে ধরে বলেছিল, ওই বাজে লোকটার সঙ্গে মিশে মিশে তোমার এমন হয়েছে, জলের নেশা ধরে গেছে। উত্তর করিনি। মহৎকে ভালোবাসতে, বিরাটের সঙ্গে নিজেকে একাত্ম করে দিতে সংযত অভ্যাস দরকার। যেন চিন্তা করছিলাম, তাই হেনার কথায় কান দেব না বলে চুপ করে ছিলাম। কিন্তু ও চুপ থাকেনি, আবার কথা বলেছিল। ঘুমের জলে ভিজে ওঠা ভার কথা। ভয়ঙ্কর নিষ্ঠুর ওই মামা লোকটা। পাশের ঘরের মহিলা বলছিলেন, ওর সঙ্গে আপনার কর্তাকে মিশতে দিচ্ছেন কেন? আমার সংযম আর রইল না। পাশের কামরার মহিলার সঙ্গে হেনা মন্দির দেখতে গিয়েছিল মনে পড়ল। তোমার ঘুম পেয়েছে তাই আবল তাবল বকছো। আমি খেয়ে আলো নিবিয়ে তোমার পাশে শুয়ে পড়ি, তাই চাইছো? ধমক দিয়ে উঠেছিলাম, লাফিয়ে চেয়ার ছেড়ে উঠেছিলাম। কেন নিষ্ঠুর? কেন? কি করেছো ও? ছুটে বিছানার কাছে চলে গেছি। ধমক খেয়ে আমার চেহারা দেখে ভয় পেয়ে চুপ করে ছিল ও। নাকি সমুদ্র পাগল সৃষ্টি ছাড়া লোকটা নিষ্ঠুরতার কথা আমার কানে তুলতে নেই? পাশের ঘরে মহিলার সেরকম কিছু নির্দেশ ছিল। কথাটা পড়ে চিন্তা করেছি। হেনা আর চোখের পাতা খুলছিল না। আমি রাগ করে ভাতের থালা মেঝে ছুঁড়ে ফেলেছি। আলোয় তেমনি জ্বলছিল, গজগজ করছিলাম। এটা কলকাতার বাসা না। সকাল সকাল খেলাম আর ঘর অন্ধকার করে দিয়ে শুয়ে পড়লাম। তবে আর বাইরে বেড়াতে আসা কেন? শেষের কথাটা নরম গলায় বলেছিলাম। কিন্তু বেচারা আর চোখ খোলেনি, তাই চাইছিলাম। আলো জ্বলছিল,
জানালার বাইরে অন্ধকার, সমুদ্র গো গো করছিল। আমার মাথায় তখন একটা কুকুরছানা নরম মাংস আমি পরিষ্কার দেখছিলাম। হোটেল থেকে ওটাকে চুরি করে নিয়ে বীরেনবাবুর মামা সমুদ্রে ফেলে দিচ্ছে। অট্টহাস্য করে সকালের বড় ঢেউয়ে ছুটে এসে ওটাকে তুলে নিয়ে গেল। তাই বলছিলাম, রোগা মানুষটা আমার রক্তের মধ্যে কি যেন সংক্রমিত করে দিচ্ছিল। না হলে বাইরে উন্মত্ত অশান্ত গর্জন শুনতে শুনতে নেশাতুরের মতো আমি এক সময় বিছানার কাছে সরে যাব কেন? হেনার পায়ের নরম মাংসল ডিমটা হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম, যেন কতটা নরম। নখ বসিয়ে পরীক্ষা করতে গিয়েছিলাম। ঘুমের মধ্যে যন্ত্রণা উ করে উঠেছিল, তখনই হাত সরিয়ে এনেছি। যদিও পরদিন খুব সকালে উঠে হেনা কোনো এক সাধু বাবার আশ্রম দেখতে বেরিয়ে গেল। সম্ভবত পাশের ঘরে মহিলাও সঙ্গে গেল। মনটা হালকা লাগছিল। রাত্রির ওই ঘটনার পর কেমন করে ও আমার দিকে তাকাতো, আমি ওর দিকে তাকাতাম। সেই সমস্যা ভোরের নরম আলোয় ওর ঘর ছেড়ে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে মিটে গেল। ঘরের দিক থেকে মন হালকা লাগছিল, কিন্তু বাইরের ছবি দেখে মন ভার হয়ে রইল। আকাশের চেহারা মেঘে মেঘে মন্থর বিষণ্ণ হয়ে আছে। সমুদ্রের রঙের পরিবর্তন নেই কোথাও। সেই সমুদ্র ছোপ নীল, নয়নাভিরাম ময়ূরকণ্ঠী রং, রূপালী ঢেউয়ের ফাঁকে ফাঁকে উজ্জ্বল জাফরান ছটা। দূরের জল কাছের জল এক রং, ছাই রং। যেন সেই জন্য সমুদ্রকে আরো ভয়ঙ্কর লাগছিল। হাসি উচ্ছ্বাসের বালাই নেই, কেবল ক্রোধ, কেবল গর্জন, আলোড়ন ছাড়া আর কিছু জানে না সে। কিন্তু আমার মন আরো খারাপ লাগছিল, লোকটাকে একবারও কোথাও দেখতে পেলাম না বলে। নাকি সমুদ্র যেদিন এই চেহারা ধরে ধরে সেদিন মামা তার ধার কাছে থাকে না। কেবল রৌদ্রের দিনে মুহুর্মুহু রং ফেরা রহস্য দেখতে, কি রাত্রির অন্ধকারে হিংস্র উন্মত্ত কোলা হলে অর্থ খুঁজে বার করতে তার উৎসাহ। কোথায় গেল? বালুর ওপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, একবার পূবে আর একবার পশ্চিমে। অনেক দূর হেঁটে গেলাম, কেউ নেই। সমুদ্র আজ মেজাজ খারাপ করে আছে দেখে স্নান করা দূরে থাক, মানুষ যেন জলের কাছে ঘেঁষতে সাহস পাচ্ছে না। একটি দুটি মুখ দেখা গেল, ঢেউয়ের অবস্থা দেখে দূরে থেকে তারা বিদায় নিয়েছে। মাছ ধরতে জেলেরাও আসেনি, মামাকে পাওয়া গেল না। হতাশ হয়ে এক সময় সে চায়ের দোকানে ফিরে এলাম, না সেখানেও নেই। আজ চা খেতেই আসেনি বীরেনবাবুর মামা, হয়তো রাত্রে খুব টেনেছিল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। চা তৈরি করতে করতে নীলাম্বর বলেছিল, নেহাত মামা তাই পারছে না, না হলে কবে বাবু জুতো পেটা করে বেটাকে তাড়িয়ে দিত। কান ছিল না তার কথায়। উদার শূন্য চোখ বিবর্ণ ঢেউগুলো মাতামাতি দেখছিলাম। আমার পাশে একটা লোক নেই, কানের কাছে মুখ এনে অ্যাসিডে খাওয়া মাতাল দাঁত বের করে কথা বলছে না, তাই সমুদ্রের অপরিচিত ঠেকছিল, দুর্বোধ্য ঠেকছিল। দুদিনে মানুষটা আমাকে সমুদ্রের কত কাছে নিয়ে গিয়েছিল, আজ একটা সকালের মধ্যেই সব গোলমাল হয়ে গেল। যেন আর পাঁচজনের চোখ দিয়ে আমি জল দেখছি, জলের একঘেয়ে শব্দ শুনছি। যেন আর একটা বেলার মধ্যে আমি হেনার মতো বোরিং বলে সমুদ্রের দিক থেকে চোখ ফিরিয়ে নেব। হয়তো আর যে কদিন আছি বীচ এ বেড়ানোর কথা ভুলে গিয়ে ঘুরে ঘুরে মঠ মন্দির আশ্রম দেখব। মুখের ভেতরটা তেতো তেতো ঠেকছিল। দূরের ধূসর রেখাটা ক্রমে কালো হয়ে আসছে, গুড়গুড় শব্দটা গভীর মন্থরতর হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। হাওয়ার বেগ বাড়ছে, ওপরে মেঘ ছিঁড়তে আরম্ভ করছে। ঝড় উঠল কি? কিন্তু বললে কেউ বিশ্বাস করবে না। আমি চায়ের দোকানে বেঞ্চের ওপর বসে তখন ঢুলছিলাম। কতক্ষণ এভাবে বসে বসে ঘুমাচ্ছিলাম কে জানে। বোধকু নীলাম্বরের পেয়ালা পিরিচ ধোয়ার শব্দে এক সময় ধর্মর করে জেগে মেরু দ্বারা টান করে সোজা হয়ে বসলাম। আর তখন চোখের পাতা টান টান করে ধরে টান টান করে মেলে ধরে দৃষ্টি তীক্ষ্ণ করে আমি বাইরেটা দেখলাম। স্তম্ভিত হয়ে গেলাম, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। এক ফোঁটা মেঘ নেই আকাশে, হাওয়ার সব ঝেঁটিয়ে কোন দিকে সরিয়ে নিয়ে গেছে। একটা প্রকাণ্ড নীল পেয়ালা উপুর হয়ে আছে মাথার ওপর, সমুদ্রের ওপর। আর সেই পেয়ালা থেকে ঝরে ঝরে পড়ছে চাপা রঙের রৌদ্র। আর সেই রোদ শুষে নিতে, লুট করে নিতে ঢেউয়ের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। তারা কলরব করছে, ছুটছে ঠেলাঠেলি করে, একে অন্যের ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে ফেটে ভেঙে চুরমার হয়ে রূপার গুঁড়োর মতো ছড়িয়ে পড়ছে। মাঝখানে সবুজের ছোপ, দূরের জল কোমল নীল, যেন দিগন্ত ছুটে আছে বলে নীল পেয়ালা থেকে চুইয়ে পড়া সবটুকু আলো শুষে নিতে পেরে ওধারের জল শান্ত গম্ভীর হয়ে আছে। এখন হয়তো মামাকে দেখতে পাবো। তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়ে পড়লাম। বালুর ঢালু বেয়ে খানিকটা ছুটে এগোতে পারলাম না, পা দুটো আড়ষ্ট হয়ে গেল। নিজের চোখ দুটোকে আবার যেন বিশ্বাস করতে বাধছে। ওপরে রৌদ্র গাঢ়
স্তব্ধ আকাশ, সামনে ফেনশীর্ণ লক্ষ লক্ষ ঢেউ, ডাইনে বায়ে পেছনে উত্তপ্ত প্রখর ঝকঝকে বালুরাশি। আর কেউ নেই, আর কিছু চোখ পড়ল না, কেবল একটি মূর্তি। বেড়িটা দুলছে, শরতের এক টুকরো সাদা মেঘ হয়ে আঁচলটা উঠছে। কি? একবার আমার মনে হলো সমুদ্র, আকাশ ও মরুভূমির মতো বিশাল বালুবেলার এই নগ্ন নির্জন ভয়ঙ্কর সুন্দর পরিবেশ ছাড়া আর কোথাও ওকে মানানো উচিত না। হেনা খিলখিল করে হাসছে। এত বড় একটা ফেনার ঝলক ওর পায়ের কাছে ছুটে আসে। আলতা পরা পায়ে পাতা ভিজে যায়, যেন ইচ্ছা করে ফেনার দুধে ও পা ডুবিয়ে রাখছে। কাল তা পারেনি, সাহস পায়নি। ঢেউ ছুটে আসার আগে ও ছুটে পালিয়ে এসেছে, ভ্রুকুটি করেছে সমুদ্রকে, ঢেউ সরে যেতে ঝিনুক কুড়িয়েছে। অসহ্য পুলকে হেনা হাসছে। ভালো লাগলো দেখে। আমার মনে পড়ে না প্রথম রাত্রে আমার পুরুষ স্পর্শ এত আনন্দ দিতে পেরেছিল তাকে। সায়া শাড়ি কুচকে দলা পাকিয়ে হাঁটুর কাছে তুলে ধরেছে ও। নিটল সুবলিত সোনার রঙের পা দুটো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমার মনে পড়ে না এখন বালির বিছানায় ঢেউয়ের মুখে ওর পা দুটো যেন সুকুমার লোভনীয় চেহারা ধরেছে। আমাদের ঘরের বিছানায় তার হাজার ভাগের এক ভাগ সুশ্রী লাবণ্যযুক্ত মনে হয়েছে কোনো দিন। মাথাটা ঝিমঝিম করছিল, যেন নেশা ধরতে আরম্ভ করেছে আমায়। টের পেলাম, একটু একটু করে এগোই। হাঁটু থেকে আঙুলের ডগা পর্যন্ত সুঠাম বাঁকা রেখায় কামনার আশ্চর্য রামধনু ফুটিয়ে হেনাও জলের দিকে পা বাড়ালো। আর এক পা এগিয়ে যাও। আমার সঙ্গে চোখে হতেও ফিক করে হাসলো। ভয় করে? আমি আছি, ভয় কি? তুমি আমার হাত ধরো। আমি ওর হাত ধরলাম। ইস, কত বড় ঢেউ! ভয়ের চোখ বোঝে ও। ঢেউ এখানে আসছে নাকি? ছোট একটা ধাক্কা দিয়ে ওকে সামনের দিকে ঠেলে দিই। মুঠো আলগা করিনি যদিও, কেননা আকশির মতো বাঁকানো শক্ত আঙুলিগুলি দিয়ে আমি বারবার ওর বাহু ও গ্রীবার নরম মসৃণ মাংস অনুভব করতে ভালো লাগছিল। বাড়ুর শেষ প্রান্তে চলে গেছি আমরা। আমাদের সামনে ধুধু সমুদ্র ছাড়া আর কিছু নেই। সাদা কঠিন হিংস্র দাঁতের হা নিয়ে শোষো করে ছুটে আসছে ঢেউ। পেছনে আর একটা। এই করছো কি? ভয়ে আঁতকে ওঠেও, যেন হৃৎপিণ্ডের ধাক্কা আমার হাতে এসে লাগে। একেবারে ছেলে মানুষ। নরম গলায় ধমক দিলাম, আমি তো ধরে রয়েছি, ভয় কি? না। যেন হেনার হঠাৎ কি মনে পড়ে। বিদ্যুতের মতো শরীর ক্ষিপ্ত মোচড় দিয়ে ও ঘুরে দাঁড়ায়। আমার চোখ দেখে, তারপর বুঝি আমার পেছনে বালুর দিকে চোখ পড়তে ও রীতিমতো আর্তনাদ করে ওঠে। যা ভেবেছি তাই। ওই তো শয়তান দাঁড়িয়ে হাসছে। ওর পরামর্শ শুনে তুমি এমন কাজ করতে চাইছো? কি রকম? অস্ফুট ভয়ের গলায় বলতে গেছি, তার আগে হাতের মুঠো ছাড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে হেনা ওপরে উঠে গেল। এবার আমি ঘুরে দাঁড়াই। হেনা কাঁপছে, ফ্যাকাশে হয়ে গেছে মুখ, যেন চোখে জল এসে গেল। আর তখন লক্ষ্য করলাম কালো রুগ্ন অপরিচ্ছন্ন চেহারা সেই মানুষটা, বীরেনবাবুর মামা, হনহন করে হেঁটে যাচ্ছেন। আমাদের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের দেখে এসে হেসেছিল কি জানি না। দেখলাম দড়ি দিয়ে বাঁধা এক তাল কাঁকড়ার মতো কি যেন হাতে ঝুলছিল, লোকটার উপরে উঠে যাচ্ছে। মনে আছে সে সন্ধ্যার ট্রেন যখন সাক্ষী গোপাল স্টেশনে এসে দাঁড়ালো, তখন আমি স্বাভাবিক হতে পেরেছিলাম, সহজ হতে পেরেছিলাম। হেনার হাতে মিষ্টির ঠোঙাটা তুলে দিয়ে বললাম, কিন্তু তুমি আমায় বলতে পারতে, জানিয়ে দিতে পারতে লোকটা এমন ভয়ঙ্কর নিষ্ঠুর, স্ত্রীকে সমুদ্রে ঠেলে দিয়েছিল। হেনা হঠাৎ উত্তর করল না। জানালার বাইরে অন্ধকার দেখলো, তারপর আমার দিকে চোখ ফিরিয়ে মৃদু হাসলো। বলিনি, বলতে ভয় করছিল। কি জানি যদি ওর রোগের ছোঁয়াচে তোমাকে পেয়ে বসে। একটু থেমে পরেও বলল, সমুদ্র দেখে এমন পাগল হয়ে উঠেছিলে? চুপ থেকে জানালার বাইরে চোখ রাখলাম। অস্বীকার করব কেমন করে? সত্যিই কি আমার মধ্যে একটা কিছু সংক্রমণ আরম্ভ হয়েছিল না? আর ঢেউয়ে গর্জন নেই, ঝিঝি ডাকছিল। ঝিঝির ডাক ও নারকেল পাতার মৃদু মর্মর শুনতে নিশ্চিন্ত হয়ে সিগারেট ধরালাম। এখানেই শেষ।